শহরের কোলাহল, ব্যস্ততা আর একঘেয়ে জীবনের অবিরাম ছুটে চলা। কখনো কি ভেবে দেখেছেন একটু থেমে, একটু দূরে প্রকৃতির ডাকে সাড়া দিবেন, যেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো দুশ্চিন্তা, শুধু নীরব হাওরের বিশাল জলরাশি, গাংচিলের টানা মেলা আর শুধু মুক্ত বাতাস। হ্যাঁ, এই সফর শুধুই নিজের জন্য। চলুন হারিয়ে যাই হাওরের বুকে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মধ্যনগর। হ্যাঁ, এই মুহূর্তে আছি আমরা মধ্যনগরে, আর এটা হচ্ছে সুনামগঞ্জের একটা অংশ। আর যারা টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসেন তারা অবশ্যই মধ্যনগর চিনেন। আর এই মুহূর্তে আমরা মধ্যনগর আছি, আর এটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে হুট করে তো মধ্যনগর চলে আসিনি, অবশ্যই কোনো কারণ আছে এটার পেছনে। সো এখন চলেন এই মধ্যনগর কিভাবে আসলাম সেই ঘটনা শুনে আসি আগে। আমাদের যাত্রাটা শুরু হয় ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে। যেহেতু হাওড়া যাচ্ছি সেহেতু আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা ট্রেন দিয়ে যাব, আর সেজন্যই আমরা টিকিট করে রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলাম। আস্তে আস্তে করে আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং আমার যত সফর সঙ্গী সবাই চলে আসে, কিন্তু আসে না শুধু আমাদের ট্রেন। কারণ হচ্ছে যে অলরেডি আমাদের ট্রেনটা প্রচুর পরিমাণ লেট করেছে, যে কারণে আসলে ট্রেনটা আসতেও অনেক লেট করতেছে। তবে আমাদের মজা মাস্তির কিন্তু কোনো অভাব হচ্ছিল না। আমরা স্টেশনে দাঁড়িয়েই হচ্ছে গান, আড্ডা, সব ধরনের মজা করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম আমাদের সেই ট্রেনের জন্য। আর এদিকে মুষলধারে বৃষ্টি তো হয়েই চলেছে। সে সন্ধ্যা থেকে বৃষ্টি শেষ হওয়ার কোনো নামগন্ধও নেই। সকল ধরনের বৃষ্টির বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা, সব ধরনের বাধা পেরিয়ে আমরা একাত্মচিত্তে মনোবল নিয়ে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র হাওড়ে যাওয়ার অপেক্ষায় আর ট্রেনের অপেক্ষায়। অবশেষে আমাদের ট্রেনটি, বহুল প্রতীক্ষিত ট্রেনটি আমাদের স্টেশনে এসে দাঁড়ায় এবং আমরা একে একে সবাই আমাদের সকল প্রকার যন্ত্রপাতি এবং ব্যাগ নিয়ে আমাদের ট্রেনে উঠে বসি এবং ট্রেনটি অল্প অল্প গতিতে আমাদের স্টেশন থেকে চলে যাচ্ছে এবং হচ্ছে আমরা ট্রেনের ভিতরে যে অবস্থান করি। ঘড়িতে সময় তখন প্রায় 3:30, যে কারণে কেউ তন্দ্রাচ্ছন্ন, কেউ একটু অলস হয়ে গেছে, আবার কেউ বা গল্পে মশগুল, আবার কেউ বা গান বাজনা নিয়ে মেতে আছিল তখন। দেখতে দেখতে আমরা চলে আসি রেন্ট্রকোনা রেলওয়ে স্টেশনে এবং সেখানে আমাদের ট্রেনটি দাঁড়ায় এবং কিছু সংখ্যক লোক সেখান থেকে নামে, আবার কিছু সংখ্যক লোক আবার ট্রেন স্টেশন থেকে উঠে আমাদের ট্রেনে। এবং আমাদের ট্রেনটা বলা চলে মোটামুটি পর্যটকদের একদম ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ ছিল। হ্যাঁ, আমাদের বগিতে মোটামুটি সবাই ছিল শুধুমাত্র পর্যটকের একটা অংশ। সময় গড়াতে গড়াতে কখন যেন দেখি যে ট্রেনের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে সূর্য মামার দেখা মিলছে। সূর্য মামার দেখা ঠিক মিলছে না, আকাশটা কিছুটা হলেও আলোকিত হচ্ছে এবং আকাশে প্রচুর পরিমাণ মেঘ দেখা যাচ্ছিল। আর বাহিরে হাওরের একটা ফিল পাচ্ছিলাম, কারণ যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই দেখতে পাচ্ছিলাম কিছু সংখ্যক না হলেও অল্প কিছু সংখ্যক হলেও পানি। আর দেখতে দেখতে আমরা চলে আসি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে আমরা সবাই আমাদের ব্যাগপত্র এবং যার যে যন্ত্রপাতি নিয়ে স্টেশন থেকে আমরা ট্রেন থেকে নেমে আমরা স্টেশনে অবস্থান নিই। আর ট্রেন থেকে নেমে আমরা বুঝতে পারছিলাম যে পরিমাণ ভিড় হচ্ছে, সেই পরিমাণ ভিড়ের কারণে যে আমাদের এবার হাওড় যাত্রাটা অবশ্যই কিছুটা হলেও ভিড় হবে বা প্রচুর পরিমাণ মানুষের সমাগম হবে। এবং আমরা তারপর নিয়ে একটা সিএনজি এবং সিএনজিতে করে আমরা মোহনগঞ্জ থেকে চলে যাই মধ্যনগর, কারণ মধ্যনগরে আমাদের হাউসবোটটি অপেক্ষা করছিল। এবং সবার জ্ঞাতার্থে যদি জানিয়ে রাখতে চাই যে মধ্যনগর যাওয়ার জন্য যে সিএনজি বা অটো রিক্সাগুলো চলে মোহনগঞ্জ থেকে, সেগুলো কিন্তু মোটামুটি বলতে গেলে একটা ভালো রকমের সিন্ডিকেট মেনটেন করে চলে। এবং সকালবেলা যখন মোহনগঞ্জ ট্রেনটা হচ্ছে মোহনগঞ্জ স্টেশনে বা হাওড় ট্রেনগুলো মোহনগঞ্জ স্টেশনে এসে থামে, বা যে কোনো ট্রেন যখন মোহনগঞ্জ স্টেশনে এসে থামে তখন তারা একটা সিন্ডিকেট মহল তৈরি করে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো বা জানিয়ে রাখতে চাই যে আপনারা যখন মোহনগঞ্জ থেকে সিএনজি বা অটোতে উঠবেন তখন আপনারা একটু মোলামুলি করে নেবেন, অথবা একটু ধীরে স্থিরে আস্তে ধীরে উঠবেন, কারণ ট্রেনের যাত্রীগুলো কমে গেলেও আবার অনেক সময় দেখা যায় তাদের ভাড়া আগের জায়গায় চলে আসে। তো কাহিনীটা শুনলেন, তো ব্যাপার হচ্ছে সকল
যাই ঝামেলা শেষ করে আমরা এখন এখান থেকে ট্যুরটা শুরু করতেছি। আর মধ্যনগর থেকে এখন আমাদের হাউস বোটটা হচ্ছে রওনা দিব আমরা হচ্ছে যে ওয়াচ টাওয়ারের দিকে। আর ওয়াচ টাওয়ারে যে হচ্ছে কিছুক্ষণ আমরা গোসল করাতে চিন্তা ভাবনা আছে। সো যাই, আগে যাওয়ার পর বাকি কথা বলতেছি, আর যাওয়ার পথে তো কথা হবেই। আর ব্যাপার হচ্ছে যে এত সব যাই ঝামেলা ফাইনালি শেষ করার পর আমরা যখন ট্যুরের তাতে আসতে পারছি, ইনশাল্লাহ বাকি ট্যুরটা ইনশাল্লাহ ভালোভাবেই হবে। সো এটার জন্য সবার কাছে দোয়া চাই। প্রচুর পরিমাণ বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের যাত্রা শুরু করছিলাম, বাট এখন যদি দেখায় আপনাদেরকে একটু মোটামুটি আকাশে সূর্য উঠছে এবং ঝলমলে একটা দিন দেখতে পাচ্ছি। বাট কতক্ষণ এটা স্টেবল বা স্টে হবে সেটা জানি না। সো এই হচ্ছে ব্যাপার। আর মধ্যনগর বাজারটা সম্পর্কে যদি একটু বলি, বাজারটা তেমন একটা বড় কোনো বাজার না, ছোটোখাটো একটা বাজার। বাট এই বাজারে হচ্ছে যে মানুষজন হচ্ছে যে এই ট্যুরিং বা এই যে হাওড়ে ঘুরতে আসা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে মূলত জমে উঠছে। সো এটার জন্য হচ্ছে যে বাজার। আর এই বাজারে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, তবে একটু মোলামুলি করে কিনতে হবে, এটা হচ্ছে মূল কথা। অবশেষে সকালের নাস্তা শেষ করে আমরা আবার সেই বোটে উঠি এবং বোট থেকে বোট আমাদেরকে নিয়ে যেতে থাকে হচ্ছে হাওড়ের বুক চেড়ে টেকের ঘাটের দিকে। আর আমরা হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে, হাওড়ের মানুষের জীবনযাপন সৌন্দর্য দেখতে দেখতে টেকের ঘাটের দিকে রওনা হই। হাওড়ের মানুষের জীবন কতই না বৈচিত্র্যময়। স্কুল কলেজ যেতে হলো এখানে প্রধান বাহন হচ্ছে নৌকা বা বোট। সুবিশাল প্রান্তর, যেদিকে চোখ যায় শুধু ধুধু পানি, আর পানির কোল ঘেঁষে ইন্ডিয়ার বা ভারতের বড় বড় পাহাড়গুলো ডাকছে, আর পানকড়ির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে সেই অসংখ্য পানির উপর খুঁজছে তার আহার। আর বোটের জ্বালানা দিয়ে দেখছি সুবিশাল প্রান্তর জুড়ে শুধুই পানি। হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসি ওয়াচ টাওয়ারের কাছাকাছি, এবং ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসার সাথে সাথে অসংখ্য ডিঙি নৌকা আমাদের বোটটাকে ঘিরে ধরে। ব্রোস, যতটুকু শান্তিপূর্ণ আবহাওয়া নিয়ে বের হয়েছিলাম, ততটুকু শান্তিপূর্ণ আবহাওয়া শেষ পর্যন্ত বজায় থাকে না। আকাশটার অবস্থা সত্যি সত্যি খারাপ হয়ে গেছিল এবং প্রচুর পরিমাণ বাতাস, যে কারণে আসলে এত পরিমাণ বাতাস ছিল যে বাইরে বের হয়ে যে মানে কিছু করবো সেটার সুযোগ ছিল না। সো হচ্ছে যে যাই হোক, এখন হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে আমরা বসে আছি। আর ব্যাপার হচ্ছে যে আমাদের মাঝে কিছুটা মানে ভুল বোঝাবুঝি বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকের মধ্যে আছে, যে অনেকে কিছু নিউজ দেখে মনে করতেছিলেন যে টাঙ্গুয়ার হাওর বোধ হয় হচ্ছে যে ওয়াচ টাওয়ারে যাওয়া যায় না, বা টাঙ্গুয়ার হাওরের ট্যুরই বন্ধ, এরকম কোনো কিছু হয়তো আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিং করে দিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে আসলে ওয়াচ টাওয়ারে যাওয়া যায় না, ব্যাপারটা এরকম না। ওয়াচ টাওয়ারে যাওয়া যায়, বাট হচ্ছে ওয়াচ টাওয়ারের আশেপাশে আপনাদের যদি দেখাই, ওই দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারের যে আশেপাশে যে এলাকাটা, হ্যাঁ, এই যে গাছগুলো, যে এই গাছগুলোতে হচ্ছে এখন আর এই মানে হাউস বোটগুলো নিয়ে যাওয়া যায় না। এরকম ছোট ছোট ডিঙি নৌকা আছে, হ্যাঁ, যে ডিঙি নৌকাগুলো হচ্ছে যে যখন আপনার বোটটা মানে হাউস বোটের আশেপাশে যখন আসবে, তখন তারা এরকমভাবে মানে ঘেরাও করে ধরে ফেলে, এরকম একটা অবস্থা আর কি। মানে খুব মানে মোলামুলি করতে থাকে যাওয়ার জন্য।
আর হচ্ছে যে এই ডিগি নৌকাগুলো হচ্ছে যে আপনাকে এখান থেকে হচ্ছে বিভিন্ন রেটে মোলামুলি করে আপনার সাথে যে দরদাম করা মানে ঠিক হবে সেই দরদাম অনুযায়ী হচ্ছে যে আপনারা এই ডিগি নৌকাতে উঠে যেতে পারবেন। সাথে লাইফ বোটও তারা দিবে, লাইফ বোট না লাইফ জ্যাকেটও দিবে, এবং হচ্ছে যে আপনারা লাইফ জ্যাকেট পরে হচ্ছে ওই আপনাদের যেখানে যেতে বলবেন সেখানে যাবে তারা, যে আপনাদেরকে ওয়াচ টাওয়ারে মানে ঘোরাবে আর কি। এছাড়াও এখানে তো চা কফির জন্য বিশেষ কিছু নৌযান থাকে আপনারা জানেনই। সো এই হচ্ছে অবস্থা। আর আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো না দেখে হচ্ছে আমরা এখানে স্টে করতেছি। বৃষ্টি পড়তেছে অলরেডি। যদি বৃষ্টিটা কমে বা আবহাওয়া অনুকূলে আসে তাহলে হয়তো বা আমরা যেতে পারি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে না যাওয়ার ইচ্ছা বেশি আসলে। অবশেষে আমরা আবার রওনা দিলাম টেকের ঘাটের দিকে। আর এদিকে হাওরের সৌন্দর্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতেছিল, কারণ প্রচুর পরিমাণ বাতাস, যে কারণে হাওরে প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছিল। আর আমাদের নৌকাটাও ঢেউয়ে দুলতেছিল, যা আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। এই মুহূর্তে আমরা আছি লাকমাছড়ার পথে। আমরা হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে দাঁড়াই নাই, এবং দাঁড়াইছিলাম বাট ওইখানে গোসল করা হয় নাই, যে কারণে এখন লাকমাছড়ায় আসছি গোসল করার জন্যে। আর একটু সামনে হচ্ছে লাকমাছড়া। আর আমরা হচ্ছে যে বৃষ্টির দিন যেহেতু রাস্তায় প্রচুর পরিমাণ কাদা ময়লা, যে কারণে বাইক বা অটোতে যাইনি, আমরা হেঁটেই মোটামুটি চলে আসি কলা খেতে খেতে। সো লাকমাছড়ার খুব কাছাকাছি চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাকমাছড়া ঝর্ণা, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। তো আমরা যাই ওখানে, যাওয়ার পর হচ্ছে গোসল করবো ইনশাল্লাহ। বলতে গেলে লাকমাছড়া তার যৌবন হারিয়েছে। এবার দেখেন লাকমাছড়ার অবস্থা। ঝর্ণার মধ্যে তেমন কোনো পানি নাই, পাথরও নাই, তার উপর প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে বিজিবি সদস্যরা দাঁড়িয়ে আছে। এদিকে হচ্ছে যে লেখা বর্ডার অতিক্রম করা নিষেধ। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানেও লেখা বর্ডার অতিক্রম করা নিষেধ। সো এইগুলা হচ্ছে ব্যাপার। আসলে সম্ভবত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা তেমন একটা ভালো না, যার কারণে এই মুহূর্তে এই অবস্থা। তবে মনটা আসলে খারাপ হয়ে গেছে। সো এখন দেখি গোসল করা ট্রাই করি। এই হচ্ছে লাকমাছড়ার অবস্থা। পানির মধ্যে ডুব দেওয়ার কোনো অবস্থা নাই। এই হচ্ছে আজকে ট্যাকের ঘাটের অবস্থা। সারাদিন বৃষ্টি, এখনো বৃষ্টি, বৃষ্টি ছাড়া আর কিছুই নাই। মানে এই বৃষ্টির কারণে এবারের হাওড়ের ভ্রমণটা আসলে জমে উঠতেছে না কোনোভাবেই। সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত বৃষ্টি, মানে দোকানের পাশে দাঁড়ায় আছি, বৃষ্টির কারণে আসলে যেতে পারতেছি না কোনো দিকে। আর হচ্ছে যে নিরাপদ এলাকা এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তো এই হচ্ছে আজকের আপডেট বা লাস্ট অবস্থা। দেখা যাক বৃষ্টি কোন পর্যন্ত কি করে। এদিকে টেকের ঘাটে সবসময় বা দিন রাত 24 ঘন্টায় চলে ভারতীয় পণ্যের রমরমা ব্যবসা। দেখতে পাচ্ছেন এখানে ছোটোখাটো কিছু দোকান আছে, যেগুলোতে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আপনারা কিনতে পারবেন। আমিও সেখান থেকে টুকটাক কিছু পণ্য দেখলাম, ভালো লাগলো, বাট কেনার সাহস হয় নাই, কারণ দামটা আসলে আমার কাছে মনে হচ্ছিল যে কিছুটা পরিমাণ বেশি। যে কারণে আমি দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং বেশ কিছু অ্যাক্টিভিটিও দেখলাম, এবং পরে আবার আমাদের বোটে ফেরত আসলাম। বোটে ফেরত আসার পর রাতের খাওয়া দাওয়া করে বোটের ছাদে গিয়ে যখন বসলাম, তখন দেখি পূর্ণিমার চাঁদ আমাদেরকে উঁকি দিয়ে দেখছে, এবং আমরা কিছুক্ষণ বসে ছাদের মধ্যে গান বাজনার আসর জমাই, এবং সেই গান বাজনাগুলো শুনতে শুনতে কখন যে সকাল হয়ে যায় বলতেও পারি না। জলের ধারা গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম টেকের ঘাট। হ্যাঁ, সেম একটা গুড মর্নিং আপনাদেরকে আমি দিয়েছিলাম গত বছর ঠিক একই টাইমে, এবং আজকেও সেই একই টাইমে গুড মর্নিং দিচ্ছি। মাত্র আমি ঘুম থেকে উঠছি, আমার চোখ মুখ এখনও আমার ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর আমরা ছিলাম হচ্ছে এই টাঙ্গর হাওড়ের বলতে গেলে মোটামুটি একদম মাঝখানে রাত্রেবেলা স্টে করছিলাম। আপনাদেরকে একটু দেখাই, দেখেন এদিকে আশেপাশে হচ্ছে সবগুলো হচ্ছে যে হাউস বোটগুলাই দেখেন, এই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে দেখেন, সবগুলো হাউস বোট হচ্ছে যে একদম যে হাওড়ের মাঝখানে রাত্রেবেলা সে নগ্ন করা থাকে। অ্যান্ড এদিকে হচ্ছে দেখেন যে ইন্ডিয়ার পাহাড়গুলা। আর বৃষ্টি আমাদেরকে কোনোভাবে পিছু ছাড়ে নাই, যে কারণে আসলে আমাদের এবার ভ্রমণটা আসলে তেমন একটা সফল হয়েছে বললে মনে হয় না। বাট এই বৃষ্টির মধ্যে হাওড় ভ্রমণটাও কিন্তু একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। আর এইদিকে দেখেন যে পাহাড়ের মধ্যে যে মেঘের একটা লুকোচুরি খেলা হচ্ছে, আর পুরোটা হাওড়ই হচ্ছে বলতে গেলে বৃষ্টিময়। এটা আসলে
সেই ভালো লাগতেছে। তারপরেও ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা একটা পরিবেশ, অস্থির। যাই হোক, এখন আমরা হচ্ছে যাব এখান থেকে বোট ছড়িয়ে দেবো এবং যাবো হচ্ছে তাহিরপুরে এবং হচ্ছে শিমুল বাগানে। হ্যাঁ, তার আগে হচ্ছে আমরা বারিকা টিলা তো একটা স্টপেজ দেওয়ার চিন্তা ভাবনা আছে। এবার আমরা হচ্ছে যে বাই রোডে নয়, যেহেতু বৃষ্টির দিন কাদা মাটি, তাই হচ্ছে যে বোট দিয়ে আমরা শিমুল বাগান এবং তাহিরপুর ট্যুর করার চিন্তা ভাবনা আছে, এক্সপ্লোর করবো। তো চলুন সঙ্গে যাই। অবশেষে আমরা হাওড়ের বুক চিরে যাচ্ছি জাদুঘাটা নদীর দিকে। আর কিছু দূর গেলে জাদুঘাটা নদী দেখা পাবো এবং জাদুঘাটা নদীর বুক চিরে আমরা চলে যাব বারিকা টিলার দিকে এবং সেখানে আমাদের সকালবেলার নাস্তা হবে। আর জাদুঘাটা নদীর এই অপার সৌন্দর্য নিজের চোখে যদি না দেখেন তাহলে জীবনে অনেক কিছুই দেখা মিস থেকে যাবে মনে হয় আমার কাছে। বারিকা টিলার পাশে গিয়ে দাঁড়াতেই দেখি অন্যরকম এক দৃশ্য। এখানে দুজন লোক বস্তায় করে ভারত থেকে কিছু সংখ্যক কয়লা নিয়ে আসছে এবং তাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলার চেষ্টা করেছি। ভাইজান, এটা কি আনছেন? এটা কি ভারত থেকে নিয়ে আসছেন? ও, দেখছো বন্ধু, ভাই নদীর মধ্যে করে ভারত থেকে কয়লা নিয়ে পড়ছে ড্রাম বান্ধা। অবশেষে আমরা জাদুঘাটা নদীতে বসে সকালবেলা নাস্তা সারি খিচুড়ি আর হাঁসের মাংস দিয়ে আর অপূর্ব পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে। এই জায়গাটাই সবচেয়ে বেশি প্যারার, প্রচুর পরিমাণ ঢালু, আবার এদিকে অনেক উপরে। আবার এ বাবা, বাইক নিয়েও আসা যায়, বাট আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্য হেঁটে আসতেছি। এখন আমরা আছি হচ্ছে বারিকা টিলার পথে, আর এই পাশে হচ্ছে জাদুঘাটা নদী। প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে ওইদিকে পাহাড়ের উপরে, যে কারণে আসলে পাহাড়গুলো এতটা ভিজিবল না। এখান থেকে হচ্ছে নদীটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নদী। আর ওই হলো হচ্ছে পাহাড়, পাহাড়ের উপর মেঘে পাহাড় ব্লক হয়ে আছে, যে কারণ হচ্ছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না এই মুহূর্তে। এই হচ্ছে অবস্থা। উপরে উঠতেছি, বাকিটা পরে দেখাচ্ছি। সুবহানাল্লাহ, এখান থেকে জাদুঘাটা নদীর ভিউটা আসলে অসাধারণ আসতেছে। হ্যাঁ, অনেক উপরে আসছি এখন, এই জন্য আসলে জাদুঘাটা নদীর ভিউটা সেই আসতেছে। ওই দূর পর্যন্ত সবটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। কিছু ছোটো ছোটো বোট আছে, ও সহজ বোট, ট্রলার, আর পুরোটাই হচ্ছে মোটামুটি বলে চলে খালি। আর পাহাড়গুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন মেঘে ঢেকে আছে, অবশ্য ভালোটা দেখা যাচ্ছে। তো সকালবেলা আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল, তখন ভালো দেখা যাচ্ছিল। আর এদিকে হচ্ছে কিছুটা এই অবস্থা, অসাধারণ একটা ভিউ। তারপরে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এই মুহূর্তেও, যে কারণে আসলে আমরা অবশ্যই রেস্ট করে করে উঠতেছি সবাই। আর এখানে সবাই আমরা এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, শুধুমাত্র ভিউটা দেখার জন্য। এখানে আসলে একটা ব্যাপার খুব সাবধান থাকা উচিত, কারণ এই যেখানে রাস্তাটা অনেক সরু, সরু রাস্তাটা মানে খুব ঘন ঘন এবং খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চলে। আর এদিকে ওরা হচ্ছে পোস্ট পাস দিয়ে ছবি তুলতেছে। আর দেখেন একটু পর পর মানে প্রচুর পরিমাণ মোটরসাইকেল এই রাস্তা দিয়ে আপনাদের মানে খুব গতিতে চলাফেরা করে, এবং যেটা হচ্ছে প্রচুর পরিমাণে রিস্ক। হ্যাঁ, তো এই রাস্তাটা বাইক দিয়ে যান আর যেভাবে যান একটু খেয়াল রাখবে সবসময়, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। এখানে ছবি তুলে দেওয়া হচ্ছে, এ হচ্ছে ঘোড়ার মালিক, সে হচ্ছে নামলের ছবি তুলে দিচ্ছে ঘোড়া সজার করে।
সেই। তোমার ঘোড়ার নাম কি? রাসেল ভাইপার। ও আচ্ছা আচ্ছা, না রাসেল ভাইপার। কিভাবে ভাড়া দাও? কত করে ভাড়া দেবো? 100 টাকা করে। 100 টাকা করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না দেখতে পাচ্ছেন যে আরো ঘোড়া আছে, এগুলো ঘোড়া দাও আপনারা চাইলে হচ্ছে যেখানে ঘুরে বেড়াতে পারবেন, বাট আমি মনে করি ঘোড়া ওঠা একটু রিস্ক। যাই হোক, তোমার ঘোড়ার নাম কি এটার? নাম হচ্ছে এটা বাহাদুর। বাহাদুর। তুমি মাল ভালো উঠো। ওটা মাল বড় পুরো আছে। ঠিক আছে ঠিক আছে। শিক্ষিত পুরো। এ কি পড়ালেখা করাইছো? আও পারি। কোন পর্যন্ত পড়ালেখা করছে? আচ্ছা, আগে পড়ে না? মামা উড়ান উড়ান জীবনে আছে কি উড়ান আর পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বিজিবির ক্যাম্প। আর আমি বর্তমানে হচ্ছে বারিকা টিল্লার একদম লাস্ট মানে পর্যায়ে আছি, শেষ পর্যায়ে। আর এটা পেছনে হচ্ছে বিজেপি ক্যাম্প, এরপরে আসলে আর যাওয়া সম্ভব না। আর আরো সামনে হচ্ছে বাংলাদেশের যে নোম্যান্সল্যান্ডের যে খুঁটি, সেটা দেখে আসছি। তো এখন হচ্ছে বলতে গেলে আমি নোম্যান্সল্যান্ডে আছি। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে এগুলো হচ্ছে ভারতের কাঁটাতার, মানে হচ্ছে বাংলাদেশের ভারতের বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন কাঁটাতারগুলো, এবং এই যে বড় বড় যে ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে ভারতের ল্যাম্পপোস্ট। এগুলো রাত্রেবেলা আলো জ্বলে দেয় তারা, এই হচ্ছে অবস্থা। তো এটাই হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার, এখন যেখানে দাঁড়িয়ে আছি। আর এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, যত বড় বড় পাহাড়, এই যে এখানে কিন্তু পাহাড় আছে, মেঘের আড়ালে পড়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, এখানে একটা ঝর্ণাও আছে, বাট আমি আমার ক্যামেরাতে ঝর্ণাটা আনতে পারতেছি না, শুধুমাত্র যে বৃষ্টি বা একটু কুয়াশাময় আবহাওয়ার কারণে এই সুন্দর একটা পরিবেশে আছি। বাট কথা হচ্ছে যে যত বড় বড় পাহাড়গুলো সবগুলো আসে দাদাদের দেশে চলে যাচ্ছে, বা আগের থেকে এরকম অবস্থা। তো এটা আমার আফসোস থাকে প্রত্যেকটা বাংলাদেশের বর্ডারে গেলে, যে এই বড় পাহাড়গুলো কেন আমরা ছুঁয়ে দেখতে পাই না। ইনশাল্লাহ একদিন আমাদের দেশে বড় বড় পাহাড় আল্লাহ দিবে। আমরা আছি হচ্ছে জাদুকাটা নদীর পাশে, এশিয়ার সবচেয়ে বৃহত্তম হচ্ছে শিমুল বাগানে, আর সেটার নাম হচ্ছে জয়নাল আবেদিন শিমুল বাগান। সো আমরা এখন শিমুল বাগানের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। আর হচ্ছে বাগানটা মানে মোটামুটি অনেক বড়। এখন অবশ্য শিমুল ফুল নাই, শিমুল ফুল ফোটার সিজন এখন না, শিমুল ফুল ফোটে হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে। আর এখন শিমুল ফুল না থাকলেও বাগানের সৌন্দর্য অবশ্যই ভালো কম না। শিমুল ফুল ফোটার সিজনে সব বেশি ভালো সৌন্দর্য থাকে। তো এখন দেখি ভিতরে যাওয়ার এসেছি জয়নাল আবেদিন শিমুল বাগান তাহিরপুরে। আর এখানে শিমুল বাগানে একসময় এন্ট্রি ফ্রি থাকলেও এখন কিন্তু এন্ট্রি ফ্রি নেই, এখন হচ্ছে 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আর আপনারা হচ্ছে বাগানে ঢোকার পরে দেখবেন এই ধরনের কিছু পোলাপান যারা হচ্ছে যে ঘোড়া নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, ঘোড়ার নাম কি তোমার? গাজী। গাজী? ও, কি করে তোমার ঘোড়া? বুঝতে পারছি। তোমাকে ঘোড়া পড়ালেখা করছে, শিক্ষিত ঘোড়া? কোন পর্যন্ত পড়ালেখা করছে? কত করে নাও ঘোরাইলে? 100 টাকা। তোমার এখান থেকে নদীর পার ঘুরে ঘুরে সবাই কয় 50 টাকা, তুমি 100 টাকা কাউকে? 50 টাকা উঠবা। এখন না, একটু পরে উঠবো, আমরা বসবো, বসে কিছুক্ষণ গান বাজনা করবো, পরে উঠবো, ঠিক আছে? থাকো, ঠিক আছে, তোমারই তুলবো, সমস্যা নেই। প্রহ্লাদের অত্যাচার দেখেন অবস্থা, পিছু ছাড়তেছে না, যেখানে যেতেছি পিছনে এসে দাঁড়া থাকতেছে শুধুমাত্র এই ঘোড়া। এইগুলো ঠিক না আসলে।
সংযোজন হচ্ছে এই চেয়ারগুলা। এগুলাতে আসলে এখন বসে আপনি হচ্ছে শিমুল বাগানের ফিল এবং ওই পাশে জাদুকাটা নদীর ফিল নিতে পারবেন। পুরা হচ্ছে শিমুল বাগান জুড়ে এখন এই চেয়ারগুলা দেওয়া হয়েছে। টুকটাক সব জায়গাতেই এখন মোটামুটি কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে এই ধরনের চেয়ারগুলো দিয়ে দিচ্ছে, যাতে করে হচ্ছে যে পর্যটকরা এসে কিছুক্ষণ বসে শিমুল বাগানের ফিল এবং হচ্ছে জাদুঘাটা নদীর ফিলটা নিতে পারে। বাগান সফর শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। আমরা আবার এখন বোটে উঠে তারপর হচ্ছে দুপুরবেলায় খাওয়ার দাওয়া শেষ করব। এখন পর্যন্ত দুপুরবেলায় খাওয়ার দাওয়া হয় নাই। আর হচ্ছে যে মোটামুটি আমাদের আজকের এই মধ্যনগর বা তাহিরপুর সফর মোটামুটি শেষ, সুনামগঞ্জ এলাকার সফর। দেখা যাক আবার কবে আসিতে ঠিক নেই। তো এলাকাটাতে ঘুরতে আসলে সবসময় থেকে যেতে মন চায়, যেতে মন চায় না। ইনশাল্লাহ আবার আসা হবে আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এখন জাদুঘাটা নদীর বুকে নৌকায় বসে আমরা দুপুরবেলার খাওয়ার দাওয়া শেষ করি। অলরেডি আমরা চলে যাচ্ছি রওনা দেওয়ার পথে এবং হাওরের মধ্যে আছি। এই পাশে হচ্ছে সূর্য ডুবে ডুবে অবস্থা, উপরে ওই যে সূর্যটা মেঘের আড়ালে হচ্ছে আর আবার মাঝে মধ্যে ভাসতেছে। আর নিচে পানির মধ্যে দেখেন সূর্যের কি সুন্দর একটা মানে প্রতিফলন, মানে দেখলেই মন জুড়ে যায়। ওইদিকে অবশ্য প্রচুর পরিমাণ পাহাড় আছে, কিন্তু পাহাড়গুলো এখন মেঘের কারণে আসলে দেখা যাচ্ছে না। হ্যাঁ, পাহাড়গুলো মেঘের আড়ালে চলে গিয়েছে। এদিকে একটা সমস্যা, সামনে দেখতে পাচ্ছেন ওই যে একটা হাউস বোট। হ্যাঁ, ওই হাউস বোটটা হচ্ছে এখানে বেঁধে গিয়েছে, মানে একটা এখানে একটা ছোট সরু জায়গা আছে যেদিক দিয়ে হচ্ছে যেতে হয়। এই বোটটা অলরেডি সে জায়গায় আটকে গিয়েছে। এখন দেখি আমাদের কপালে কি আছে। আর যেহেতু চলে যাচ্ছি সেহেতু আসলে শেষ বিদায় নেওয়ার জন্য এই পর্যন্ত আসা। তো সামনে এই ব্যাপারটা দেখে আসলে খুব কৌতূহল জাগলো যে কি হয় না হয় দেখার জন্য। তো কিছু সমস্যা হয়তো অবশ্যই শেয়ার করব। আর মোট কথা হচ্ছে হাওরকে ভালোবাসুন, হাওরে আসুন ঘুরতে দেখতে। আর হাওর হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের একদম ঐতিহ্য প্রকৃতি। হাওরে যদি না আসেন কখনো নিজের থেকে, তাহলে আসলে এই সৌন্দর্যটা কখনোই আপনি নিজে অনুভব করতে পারবেন না বা ফিল করতে পারবেন না। হাওর দেখতে হলে অবশ্যই আপনাকে হাওরে আসতে হবে। যতই ব্লগের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনারা হাওর দেখুন না কেন, হাওরের প্রকৃত ফিল কিন্তু কখনোই পাবেন না। হাওরে আসতে আসলে বোঝা যায় মানুষের মানে আমাদের গ্রাম বাংলার মানুষের একদম মাটির টানটা বোঝা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি ব্লগ করতেছি দেখে আকাশের দিক দিয়ে আমার সাথে দুষ্টামি শুরু করছে, সে আমার ব্লগের ছবি তুলে। আকাশ তুমি ভালো হয়ে যাও। ঠিক আছে, সেই চলো। ওকে, ডান। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন এই কামনা করে এখানে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।